আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন জানেন যে থাইরয়েড থাকলে কি কোলেস্টেরল বাড়ে, বা কোলেস্টেরলের ওষুধ খেলে কি থাইরয়েড হয়ে যায়, বা থাইরয়েডের ওষুধ খেলে কি কোলেস্টেরল হয়ে যায়, বা থাইরয়েড থাকলে কোলেস্টেরল হয় কিনা, বা কোলেস্টেরল থাকলে থাইরয়েড হয় কিনা। তো আমি আজকে ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও বানাই, আপনাদের সঙ্গে একটু আলোচনা করি যে থাইরয়েডের সঙ্গে কোলেস্টেরলের কি সম্পর্ক আছে। আমরা তো থাইরয়েড নিয়ে আলাদা করে অনেক ভিডিও বানিয়েছি, আমরা কোলেস্টেরল নিয়েও আলাদা করে অনেক ভিডিও বানিয়েছি। এবারে দুটোর কি সম্পর্ক আছে সেটা নিয়ে আজকে আমি কথা বলতে আপনাদের সামনে এলাম। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আমি থাইরয়েড ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে থাইরয়েডের সঙ্গে কোলেস্টেরলের কি সম্পর্ক, কোলেস্টেরল জিনিসটা কি। কোলেস্টেরল আমাদের রক্তের মধ্যে থাকে একটা ওয়্যাক্সি, একটা থকথকে জিনিস, যেটা রক্তের মধ্যে দিয়ে প্রবাহ হয়, রক্তের মধ্যে দিয়ে তার চলাফেরা, সেগুলো শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্ম করে, ভালো কাজ করে আবার খারাপ কাজও করে। আপনার বাড়ির দারোয়ানের মতো, বাড়িতে যেমন প্রোটেকশনও দেয় যে বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকে গেল কিনা, আবার অনেক সময় অনেক অবান্তর লোককেও ছেড়ে দেবে, আপনার কাছে চলে আসবে। ফলে এই কোলেস্ট্রলটাকে ম্যানেজ করতে হয় আমাদের। এবার কোলেস্ট্রলের মধ্যে ভালো 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 কোলেস্ট্রলও আছে, এইচডিএল কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রলও আছে যেগুলো এলডিএল কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, এগুলো খারাপ কোলেস্ট্রল আমরা জানি। এই থাইরয়েডের সঙ্গে কোলেস্ট্রলের একটা সম্পর্ক আছে। দেখা গেছে যে যাদের থাইরয়েড বেশি, মানে হাইপোথাইরয়েডিজম আনকন্ট্রোলড, তাদের কোলেস্ট্রলের সমস্যা হয়। এবং কেন এটা হয় সেটা আপনাদের আমি বুঝিয়ে বলছি। থাইরয়েড হরমোনটা আমাদের রক্তে কি কাজ করে থাকলে, থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে তিনটে ইম্পর্টেন্ট কাজ করে। একটা হচ্ছে বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করে, মেটাবলিজম। 2 নম্বর, আমাদের হার্টের কন্ট্রোল ওই থাইরয়েডটা নিয়ন্ত্রণ করে, হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলোও থাইরয়েড নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর, আমাদের আমাদের শরীরের তাপমাত্রা, টেম্পারেচার রেগুলেট করে। এখন কোনো কারণে যদি থাইরয়েড হরমোন শরীরে কম থাকে, যেটা আমাদের হাইপোথাইরয়েডিজমে হয়, তাহলে আমাদের বিপাকতন্ত্র কমে যায়, তো বিপাক ক্রিয়াটা কমে যায়, বিপাকতন্ত্রটা একটু স্লো হয়ে যায়। তাহলে কোলেস্ট্রল মেটাবলিজমটা কমে যায়, রক্তে কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করে। এবার হাইপোথাইরয়েডিজম আমরা জানি যে আমাদের শরীর মোটা হয়ে যায়, আমরা ইরিটেটেড হয়ে যায়, আমাদের চুল পড়তে থাকে, কনস্টিপেশন হয়, আমরা একটা লেথার্জি হয়, একটা উইকনেস হয়, একটা গায়ে ব্যথা হয়, কারো মেনস্ট্রুয়াল প্রবলেম হয় মহিলাদের ক্ষেত্রে, আবার ঘুম ঘুম পায়, আবার চামড়া খসখসে হয়ে যায়, আবার হোর্সনেস অফ ভয়েস বা একটা কর্কশ কণ্ঠস্বর হয়ে যায়। এসবগুলো তো আমরা জানি আমরা হাইপোথাইরয়েডিজমে হয়। আমরা আজকে এটাও জেনে গেলাম যে থাইরয়েড যদি আনকন্ট্রোলড হয়, আমাদের কোলেস্ট্রলও বাড়তে আরম্ভ করে। এবার যাদের মনে করুন সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে, মানে টিএসএইচটা একটু বেশি কিন্তু T3 T4 নর্মাল, তখনও কমতে আরম্ভ করেনি, তাদের ক্ষেত্রেও দেখা গেছে থাইরয়েড বাড়তে আরম্ভ করেছে, মানে কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করেছে থাইরয়েডের সাথে সাথেই। এর একটা বৈজ্ঞানিক গবেষণা হয়েছিল 2012 সালে। তাতে দেখা গেছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে যেক্ষেত্রে T3 T4 নর্মাল থাকে এবং টিএসএইচ একটু বেশি, সেক্ষেত্রে কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করেছে। সুতরাং এতটাই ইম্পর্টেন্ট যে আপনার যদি টিএসএইচ, মানে যেটা থাইরয়েড হরমোনটাকে শরীরে কতটা তৈরি হবে, কতটা কম তৈরি হবে সেটা নিয়ন্ত্রণ করে, যেটা পিটুইটারি থেকে বেরোয়, সেটারও একটু তারতম্য হয়ে গেলে আমাদের কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করে। থাইরয়েড গ্ল্যান্ডটা কি? থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলার সামনে একটা গ্ল্যান্ড, প্রজাপতির মতো দেখতে। সেই থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, হার্টকে কন্ট্রোল করে, আমাদের তাপমাত্রা শরীরে নিয়ন্ত্রণ করে। এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটাকে আবার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস বলে আর একটা গ্ল্যান্ড। এই হাইপোথ্যালামাস বলে ব্রেনের একটা পার্ট। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ বেরোয়। যদি টিএসএইচ এই থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য থাইরয়েড হরমোন তৈরি হয়। সেই জন্য যখন হাইপোথাইরয়েডিজম হয়, যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন নেগেটিভ একটা ফিডব্যাক, যখন টিএসএইচ বেড়ে যায়। আর যখন থাইরয়েড হরমোন শরীরে বেশি থাকে, তখন পজিটিভ ফিডব্যাক গিয়ে থাইরয়েড টিএসএইচ হরমোনটাকে কমিয়ে দেয়। সুতরাং আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতার জন্য হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডকেও স্বাস্থ্যকর অবস্থায় থাকতে হবে, তাদের সুস্থ সবল থাকতে হবে। তারা যদি অসুস্থ হয়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডও অসুস্থ হয়ে পড়বে। কোলেস্ট্রলের দুটো পার্ট আছে, এলডিএল কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল। এলডিএল কোলেস্ট্রলটা খারাপ, যেটা হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো করে, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ করে। আর এইচডিএল কোলেস্ট্রল হচ্ছে ভালো, এটা হচ্ছে আমাদের হার্ট, রক্তবাহ থেকে খারাপ কোলেস্ট্রলগুলোকে নিয়ে এসে লিভারের মধ্যে চালান করে দেয়।
ফলে এই এইচডিএল কোলেস্ট্রলটা বেশি থাকলে ভালো। হাইপোথাইরয়েডিজমে দেখা গেছে এলডিএল কোলেস্ট্রলটা বাড়তে আরম্ভ করে, হার্টের অসুখের সম্ভাবনা, রক্তবাহের অসুখ যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, সেগুলোর সম্ভাবনা বেড়ে যায়। এবার এই হাইপোথাইরয়েডিজম কেন হয় সেটা একটু জেনে নিই। হাইপোথাইরয়েডিজম সাধারণত হয় আয়োডিন ডেফিসিয়েন্সিতে, হাশিমোটোস থাইরয়েডাইটিস বলে একটা অসুখ, বা থাইরয়েডাইটিসে হয়। যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ড বাদ হয়, সেখানে হয় কোনো সার্জারি হয়েছে, বা কোনো ক্যান্সার হয়েছে, রেডিয়েশনের জন্য থাইরয়েড গ্রন্থিটা নষ্ট হয়েছে, অথবা পিটুইটারির কোনো অসুখ হয়েছে, তাহলে হাইপোথাইরয়েডিজম হবে। আমরা জেনে গেছি একটু আগে এই 6টা জিনিস। আর হাইপারথাইরয়েডিজম উল্টোটা কখন হয়? গ্রেভ ডিজিজে হয়, থাইরয়েডাইটিসে হয়, অটোইমিউন থাইরয়েডাইটিসে হতে পারে, বা থাইরয়েড হরমোন বেশি খাওয়া হয়েছে। আবার একটা স্পেশাল এন্টিটি আছে, কিছু ওষুধ আছে যেটা আবার হাইপোথাইরয়েডিজম করে। সেটা লিথিয়াম হতে পারে, ইন্টারফেরন আলফা হতে পারে, বা ইন্টারলিউকিন 2। এই ওষুধগুলো থাইরয়েড হরমোনের কার্যক্ষমতা বা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমিয়ে দেয়, সেই জন্য হাইপোথাইরয়েডিজম হয়। সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টদের বলি যে আপনার কোলেস্ট্রল বেশি এসছে, আপনি এবার থাইরয়েডটা চেক করে দেখুন তো যে আপনার হাইপোথাইরয়েডিজম আছে কিনা। দেখা যায় কারো কারো ক্ষেত্রে কোলেস্ট্রল বেশি থাকলে থাইরয়েডের জন্য কোলেস্ট্রল বেশি হয়। এবার মনে করুন কারো খুব কম থাইরয়েড প্রবলেম আছে, সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা টিএসএইচ খুব একটা বাড়েনি, তাকে থাইরয়েডের ওষুধ না দিয়ে সেই ক্ষেত্রে আমরা কোলেস্ট্রল কমানোর ওষুধ দিই, সেটা ইম্পর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে দেখি যে কোলেস্ট্রলটা খুব বেশি বাড়েনি, কিন্তু থাইরয়েডটা খুব বেশি অনিয়ন্ত্রিত হয়ে আছে, তখন থাইরয়েডের ওষুধ দিয়ে আমরা 3 মাস অপেক্ষা করি, কারো কথা হচ্ছে 6 মাসও অপেক্ষা করি। কার ক্ষেত্রে কোলেস্ট্রল বাড়বে, কার ক্ষেত্রে কোলেস্ট্রল কমবে আগে থেকে বোঝা যায় না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা গাইডলাইন দিয়েছে, যদি আপনার বয়স 20 বছর বা তার বেশি হয়, আপনার যদি শরীরে কোনো প্রবলেম নাও হয়, তাহলে বলেছে 4 থেকে 6 বছর অন্তর অন্তর কোলেস্ট্রল পরীক্ষা করে দেখতে, যে আপনার কোলেস্ট্রল আছে কিনা সেটা জানার জন্য। যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে থাইরয়েড পরীক্ষা করতে হবে। যদি হাইপারথাইরয়েডিজম হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমে তো ওষুধ দেওয়ার সাথে সাথে কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয়। অনেকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন টলারেট করতে পারে না, তাদের ক্ষেত্রে সার্জারি করতে হয়। আবার সার্জারির পরে যেহেতু একটা হাইপোথাইরয়েডিজমের মতো একটা শরীরে অবস্থা তৈরি হলো, গ্ল্যান্ডটাই তো নেই, তাহলে থাইরয়েড হরমোনটা কম তৈরি হবে। কম তৈরি হওয়ার জন্য আবার কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করা, সেটাও আপনাকে নজরে রাখতে হবে। থাইরয়েড সার্জারির পরে কোলেস্ট্রল বাড়ছে কিনা সেটাও আমাদের নজরে রাখতে হয়। কোলেস্ট্রল বাড়লে ডায়েট এক্সারসাইজের মাধ্যমে কোলেস্ট্রল কমাতে গেলে 3 থেকে 6 মাস লাগবে। আপনাকে প্রপার ডায়েট করতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। খুব এনথুসিয়াস্টিক্যালি এক্সারসাইজ করতে করতে 1-2 মাস পরে ছেড়ে দিলে চলবে না, আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, শরীরের যত্ন নিতে হবে। নেশা থেকে দূরে থাকতে হবে, অ্যালকোহল, স্মোকিং বা যে কোনো তামাক জাতীয় দ্রব্য থেকে। তাতেও যদি কোলেস্ট্রল কন্ট্রোলে না হয়, তখন কোলেস্ট্রল কমানোর ওষুধ খেতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যাদের জেনেটিক্যালি কোলেস্ট্রল বেশি থাকে, যাদের জন্মগত সূত্রে কোলেস্ট্রল অল্প বয়স থেকেই বেশি, বাড়িতে অনেক ইতিহাস আছে, কেউ কম বয়সে মারা গেছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে, তাদের ক্ষেত্রে ডায়েট এক্সারসাইজের সঙ্গে আমরা কোলেস্ট্রলের ওষুধ অনেক কম বয়স থেকেই শুরু করে দিই, এবং তাদের বলি যে আপনারা বন্ধ করবেন না, এবং তাদের মাঝে মাঝে হার্টের বিভিন্ন পরীক্ষা করে দেখে নিই যে তাদের হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। এবার কতটা কোলেস্ট্রল নর্মাল ব্লাডে? ইউজুয়ালি 200-র নিচে থাকলে ভালো। 200 থেকে 240 আমরা বলি যে বর্ডার লাইন হয়েছে, 240-এর বেশি হলে সেটাকে আমরা নজরে রাখি। যেমন এলডিএল কোলেস্ট্রলের ক্ষেত্রে 100 নিচে থাকলে ভালো, 100 থেকে 160-এর মধ্যে অনেকে বর্ডার লাইন বলে। এবার প্রকারভেদে আমরা সেটা বলি যে কখন ওষুধ খেতে হবে, কখন ওষুধ খেতে হবে না, কিন্তু 160-এর উপর এলডিএল থাকলে আপনাকে ব্যবস্থা নিতেই হবে, ডায়েট এক্সারসাইজের সঙ্গে ওষুধ খাওয়া উচিত। যেমন এইচডিএল কোলেস্ট্রল 60-এর উপরে থাকলে ভালো, কিন্তু যাদের 40-40-র নিচে আছে, 39 বা তার নিচে, তাহলে তাদের তো ব্যবস্থা নিতে হবে, লাইফস্টাইল মডিফাই করতে হবে, এটাকে কিভাবে বাড়ানো যায় বা কি উপায় অবলম্বন করলে আমাদের হার্ট ভালো থাকবে সেটা নজরে রাখতে হবে। থাইরয়েডের সঙ্গে যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে, আপনাকে ডায়েটারি কোলেস্ট্রল বাড়াতে হবে, স্যাচুরেটেড ফ্যাট কমাতে হবে। স্যাচুরেটেড ফ্যাট সারাদিনে 10 গ্রামের বেশি না হয়, ডায়েটারি যে ফাইবার সেটা 30 গ্রাম সারাদিনে খেলে ভালো, তার মধ্যে 10 গ্রাম সারাদিনে অন্তত ইনসলিবল ডায়েটারি ফাইবার খেলে ভালো, তাতে হার্টটা প্রোটেক্টেড থাকে, কোলেস্ট্রল বেটার থাকে, ডায়াবেটিসের সম্ভাবনা কমে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সুতরাং এই জিনিসগুলোও তো আমাদের জানতে হবে। সেই জন্য আমরা বলি যাদের থাইরয়েডের সঙ্গে কোলেস্ট্রলের প্রবলেম আছে, তাদের ড্যাশ ডায়েট বা মেডিটেরেনিয়ান ডায়েট ফলো করতে। ড্যাশ ডায়েটে আমরা বলি আপনি রেড মিট খাবেন না, নুন চিনি কম খাবেন। মেডিটেরেনিয়ান ডায়েটে আমরা বলি ঠিক আছে,
আপনি একটু আধটু রেড মিট খেতে পারেন বটে, কিন্তু নুনটা একদমই খাবেন না। কিন্তু দুটোর ক্ষেত্রে আমি বলেছি শাকসবজি ফলমূল ভালো করে খান, বাদাম খেতে পারেন, বীজ খেতে পারেন। এই বাদাম বীজের মধ্যে হেলদি ফ্যাট থাকে, সেগুলো হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে এত এত বাদাম খেয়ে নেবেন না আবার যেন, তারপর উল্টে কোলেস্ট্রল বেড়ে যাবে। আর শুধু ভালো খাবার খেলে হবে না, আপনি 1 গামলা শাকসবজি খেয়ে নিলেন, তাতে আপনার সুগার বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। যা খাবেন স্বাস্থ্যকর খাবার খাবেন, পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবেন। এমনভাবে খাবেন না যাতে আপনার শরীরে অস্বস্তি বাড়ে, আপনার শরীরে রোগ বাড়ে। এরোবিক এক্সারসাইজ করতে বলি প্রত্যেকদিন 1 ঘন্টা করে। ওজন নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে, সুগার কন্ট্রোলে থাকে, কোলেস্ট্রল কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। কিন্তু যাদের ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত আছে, মনে করুন উপরে ব্লাড প্রেশারটা 160 আর নিচেরটা আছে 100, তাহলে যতক্ষণ না ওটা কন্ট্রোলে আসে ততক্ষণ এক্সারসাইজ না করে ওষুধ বা অন্যান্য উপায়ে ওটা কন্ট্রোল করে তারপর এরোবিক এক্সারসাইজ করুন, তাহলে দুর্ঘটনা কম ঘটবে। লাইফস্টাইল মডিফিকেশনটা শখ বা ইচ্ছে নয়, এটাকে রেগুলার মেনটেন করে যেতে হবে। আপনি 1 মাস ভালো করে ব্যায়াম, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফাই করলেন, তারপর ছেড়ে দিলেন, তাহলে আপনার কোলেস্ট্রল আবার বেড়ে যাবে। আপনাকে ওটা মেনটেন করে যেতে হবে। আপনাকে ভালো খাবার খেয়ে যেতে হবে, এর অভ্যাসটা আপনাকে মেনটেন করে যেতে হবে। আপনাকে ধূমপান, অ্যালকোহল ছাড়তে হবে, সেটাকে মেনটেন করে যেতে হবে। আপনাকে ঘুম ঠিক সময়ে ঘুমাতে যেতে হবে, ঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে, পরিমাণ মতো ঘুমাতে হবে। আমি বলি 7 থেকে 8 ঘন্টা সারাদিনে ঘুমোনো, সেটাকে মেনটেন করে যেতে হবে। সুতরাং ক্রনিক ডিজিজগুলো, সেগুলো আপনি কিভাবে ভালো থাকবেন সেগুলো এনশিওর করতে গেলে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। ওষুধ খাওয়া, কিছু পরীক্ষা নিরীক্ষা করানো, ডাক্তার দেখানো, ভালো খাবার দাবার খাওয়া, এক্সারসাইজ করা, ভালো ঘুমানো এবং নেশা থেকে দূরে থাকা। এর থেকে ভালো টিপ আপনাকে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। এগুলো আপনারা যদি মেনটেন করেন, ক্রনিক ডিজিজগুলো থেকে আপনারা অনেক ভালো থাকবেন। অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু শুধু লাইফস্টাইল চেঞ্জ করে কি কোলেস্ট্রল কমিয়ে ফেলতে পারবো? ডায়েট আর এক্সারসাইজ করে আপনি 20% কোলেস্ট্রল কমাতে পারবেন, আপনি তার থেকে বেশি কমাতে পারবেন না। সেই জন্য এমন সিচুয়েশন হতে পারে যে 20% বা 30% কোলেস্ট্রল কমলেও সেটাও ডেঞ্জার লেভেলে বা বিপদসীমার উপরেই থাকতে পারে, তখন আপনাকে ওষুধ খেতে হবে। সুতরাং ডায়েট, এক্সারসাইজ এই সবের সাথেও আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ সব জিনিস, সব গাইডলাইনটা আপনি সামাজিক মাধ্যমে আপনি পাবেন না। কিছুটা ডিপেন্ড করে ডাক্তারবাবুর পড়াশোনার উপর, তার অভিজ্ঞতার উপর। সেই অভিজ্ঞতা, সেই পরামর্শগুলো আপনার নেওয়া দরকার। আপনি নিজে নিজে সেটা ঠিক করবেন না, দয়া করে। ভালো থাকবেন, নমস্কার।